ঈশা গাল ফুলিয়ে গাড়িতে বসে আছে। বেচারি বলেছিল বাবার বাড়ি যাবে, কিন্তু মেহেরাব ওকে অন্য রাস্তায় নিয়ে এসেছে। এটা ওদের বাড়ি যাওয়ার রাস্তা নয়। তাহলে মেহেরাব ওকে নিয়ে কোথায় যাচ্ছে? উৎসাহ মুখখানা গম্ভীর করে জিজ্ঞেস করলো। এই রাস্তা দিয়ে আমরা কোথায় যাচ্ছি? এটা তো বাড়ির রাস্তা না। মেহেরাবের উত্তর। দেখতে থাকো। গাড়ি এসে থামলো একটা শপিং মলের সামনে। মেহেরাব গাড়ি পার্ক করে উৎসার হাত নিজের হাতের মাঝে পুরো হাঁটা শুরু করলো। পুরো শপিং মল ঘুরে ঘুরে অনেক কিছু কিনেছে, কিন্তু এত জিনিস কাদের জন্য কেনাকাটা করছে? তাহলে কি ওরা অন্য কোথাও যাবে? উৎসার কপালে ভাঁজ পড়লো। যাওয়ার কথা ওদের বাড়ি, কিন্তু উনি শপিং করছেন কেন? আমরা শপিং করতে এসেছি কেন? বোকা বউ, নতুন জামাই শ্বশুর বাড়ি গেলে তাদের জন্য গিফট নিয়ে যেতে হয়। আর এখন তো আমি তাদেরও ছেলে, তাদের প্রতি আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে নাকি? উৎসার মনে মেহেরাবের জন্য একরাশ ভালো লাগা কাজ করলো। লোকটা যতই গুন্ডা বদমাইশ লুচু হোক, বিয়ের পরপরই কি সুন্দর ওর বাবা মাকে নিজের বাবা মা হিসেবে অ্যাকসেপ্ট করেছে। কি সুন্দর তাদের নিয়ে ভাবছে, ব্যাপারটা উৎসার কাছে ভালো লাগলো। প্রতিটা মেয়েই তো এমন বর চাই যে তার বাবা মাকে সম্মান করবে, আপন করে নিবে। মেহেরাব শপিং শেষে গাড়ি স্টার্ট দিল। মাঝে গাড়ি থামিয়ে ফল মিষ্টি কিনতে ভুললো না। ফল মিষ্টি শপিং দিয়ে গাড়ি ভরপুর করে অতঃপর উৎসাদের বাড়ির দিকে এগোলো। এদিকে উৎসাহ বসে বসে মেহেরাবের কাণ্ড দেখছে। লোকটা কতটা পাগলামো করছে, ওকে কিছু জিজ্ঞেসও করছে না। মেহেরাব নিজ ইচ্ছেতে বেছে বেছে বেস্টটা নিচ্ছে। উৎসাদের বাড়ির সামনে গাড়ি থামিয়ে দুজনে নেমে এলো। বেল বাজিয়ে দাঁড়িয়ে রইল দরজা খোলার অপেক্ষায়। কিছুক্ষণের মাঝে দরজা খুলে দিল উৎসার কাজিন। ওদের দেখে সবাইকে ডাকতে শুরু করলো। মেহেরাবের হাত ভর্তি জিনিসপত্র। উৎসার মা তনয়া বেগম মেহেরাবের হাতে এত কিছু দেখে ছুটে এলেন। ওর হাত থেকে জিনিসগুলো নিতে নিতে বললেন, কেমন আছো বাবা? তোমার বাড়ির সবাই কেমন আছে? আসতে কষ্ট হয়নি তো? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। না না, আমাদের আসতে কোনো কষ্ট হয়নি। মা, বাবার কি অবস্থা? উনি এখন ভালো আছেন তো? এখন আগে থেকে অনেকটাই ভালো। এত কিছু আনার কি দরকার ছিল বাবা? আমি আমার বাবা মাকে দেখতে এসেছি, খালি হাতে কিভাবে আসি বলুন তো? তাই এই সামান্য জিনিস নিয়ে এলাম। এত কিছুকে তুমি সামান্য বলছো? সামান্য নয় তো কি, ছেলে হিসেবে আপনাদের জন্য আরো করতে পারলে আমি খুশি হতাম। তনয়া বেগমের গর্বে বুক ফুলে উঠল। চোখে পানি আসতে নিলে উনি নিজেকে সামলে নিলেন। এর মাঝে তিয়াস এলো ড্রয়িং রুমে। মেহেরাবকে দেখে জিজ্ঞাসা করলো, কখন এলে? এই তো সবে। গাড়িতে এখনো কিছু জিনিস রয়ে গেছে, কষ্ট করে নিয়ে আয় ভাই। উৎসাহ দরজার সামনে দাঁড়িয়ে সবার কাণ্ড দেখছে। ও যে এসেছে ওকে কেউ পাত্তাও দিচ্ছে না। কি এক বদলোকের সাথে করে এনেছে, তার খোঁজ খবরই নিচ্ছে না। সাথে যে তাদের মেয়েও আছে সে খেয়াল তাদের নেই। মেয়ে গোটা একটা দিন বাড়িতে ছিল না, সে খবর আছে কারো? না। উৎসাহ মনে মনে বলল, কি আজব কাণ্ড! আমি যে এসেছি সেটা কারোই খেয়াল নেই। তারা তাদের জামাই বাবাজিকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। উৎসার অভিমান হলো, থাকবে না সেখানে যেখানে তার কদর নেই। সেখানে থেকে কি করবে? উৎসাহ শব্দ করে বলে উঠল, আমি কি তাহলে চলে যাব? আমায় তো কারো চোখেই পড়ছে না। আমি পর হয়ে গেছি, তাই না? থাকো তোমরা তোমাদের মেয়ে জামাইকে নিয়ে, আমি গেলাম। উৎসাহ সোজা হাঁটা দিল বাবার রুমের দিকে। এতক্ষণে তনয়া বেগমের মেয়ের দিকে খেয়াল পড়লো। শুধালো, কিরে মা, কেমন আছিস? উৎসাহ মুখ ভেঙচি কেটে বলল, এতক্ষণ যাকে মাথায় তুলে নিয়ে নাচছিলা তাকে নিয়েই থাকো। আমি কেমন আছি সে খবর দিয়ে তোমার কাজ কি? এতদিন শুনেছি মেয়ে বিয়ে হলে পর হয়ে যায়, আজ তা নিজ চোখে দেখে নিলাম। থাকবো না তোমাদের বাড়িতে, চলে যাব, আর আসবো না, তখন দেখো। তনয়া বেগম বিপরীতে কিছু বলবেন সেই সুযোগও দিলেন না। তনয়া বেগম কপাল চাপড়ালেন। মেয়ে তার অভিমানী স্বভাবের, একটু এদিক থেকে ওদিক হলে অভিমান করে বসে। এখন নিশ্চয়ই বাবার বুকে মুখ গুজে একে একে নালিশ জানাবে। ছোটবেলা থেকে এটাই তার উৎসার স্বভাব। কেউ কিছু বললে বাবার বুকে মুখ গুজে কান্না করবে আর নালিশ জানাবে। হলো তাই উৎসাহ সোজা বাবার রুমে যেয়ে ঢুকলো। উজ্জ্বল সাহেব বসে বসে বই পড়ছিলেন। উৎসাহ এক ছুটে যেয়ে বাবাকে জড়িয়ে ধরলো। মুখ গুজলো বাবার বুকে। গোটা একটা দিন পর বাবাকে পেয়ে আবেগী হয়ে পড়লো। কেমন আছো? তোমার শরীর এখন ঠিক আছে তো? ওষুধ খেয়েছো ঠিক মতো? উজ্জ্বল সাহেব মেয়ের আকুলতা দেখে হাসলেন। মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। মেয়ে তার ছোটবেলা থেকেই বাবা পাগল। বাবাকে ছাড়া কিছুই বোঝে না। বাবার কিছু হলে উৎসাহ চিন্তার শেষ নেই। উজ্জ্বল সাহেব মেয়ের কপালে চুমু এঁকে দিয়ে বললেন,
হ্যাঁ মা, আমি ভালো আছি। তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ। ও বাড়ির সবাই কেমন আছে? সবাই তোকে মেনে নিয়েছে? সব ঠিকঠাক আছে তো? ও বাড়িতে সবাই ভালো আছে, সবাই আমাকে মেনে নিয়েছে। জানো, আঙ্কেল নিজ থেকে আমার খোঁজ নিয়েছে, আমার কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাও জিজ্ঞাসা করেছে। এটা তো ঠিক না মা। উৎসাহ কপালে ভাঁজ ফেলে শুধালো। কোনটা বাবা? এই যে তুমি মেহেরাবের বাবাকে আঙ্কেল ডাকছো, মেহেরাবকে দেখছো কি সুন্দর, বিয়ে হতে না হতেই সবাইকে আপন করে নিয়েছে, তেমনই তুমিও তাদের আপন করে নিও। এখন থেকে তুমি তাদের সাথেই থাকবে, তারাই তোমার সব। তাই যত আপন করবে ততই ভালোবাসা পাবে। উজ্জ্বল সাহেব এমনি সময় মেয়েকে তুই করে সম্বোধন করেন, মেয়েকে কোনো কিছু বোঝানোর সময় তুমি সম্বোধন করেন। উৎসাহ বাবার কথায় গাল ফুলালো। সবাই কেন ওই বজ্জাত লোকটারই উদাহরণ দিবে? তাকে কি কারো চোখে পড়ে না? সব কথার আগে পড়ে মেহেরাব। মেহেরাব আর মেহেরাব, তার প্রশংসায় পঞ্চমুখ সবাই। উৎসাহ গাল ফুলিয়ে বলল। শেষমেশ তুমি ওই গুন্ডাটার সাইড নিচ্ছ? বাহ, বেশ ভালো। এখন তোমাদের কাছে তোমাদের মেয়ের থেকে ওই লোকটাই বেশি হয়ে গেল। এইভাবে বলো না মা, মেহেরাব তোমার স্বামী, ওর সাথে তোমার বিয়ে হয়েছে, তাকে সম্মান দিয়ে কথা বলো। উৎসাহ মুখ ভেঙচি কাটলো, বিড়বিড় করে বলল। সম্মান না ছাই, কচু দেবো বেটাকে। অতঃপর হাঁটা দিল নিজের রুমের দিকে। উৎসাদের ছোটখাটো ডুপ্লেক্স বাড়ি, বাড়িতে মানুষ মাত্র 4 জন। ওপরে উৎসাহ আর তিয়াসের রুম। নিজের রুমে এসে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল উৎসাহ। একদিনের ব্যবধানে মনে হচ্ছে কতগুলো দিন কেটে গেছে। উৎসাহ খুব মন খুলে শ্বাস নিল। নিজের রুমের শান্তি আলাদা। বিগত 10 বছর যাবৎ এই ঘর তার সঙ্গী। এই রুমও কত আবেগ ভালোবাসা জড়িয়ে আছে। রুমের প্রতিটা কোণা উৎসাহ নিজের মতো করে সাজিয়েছে। আর আজ একটা শব্দের, একটা সাইনের ব্যবধানে উৎসাহ এই বাড়িতে মেহমান হয়ে গেছে। আগে যে বাড়িতে সারাদিন ঘুরে বেরিয়েছে, এখন সেই বাড়িতেই সে কিছু মুহূর্তের জন্য এসেছে। উৎসার মন খারাপ হলো। মেয়েদের জীবন এতটা কঠিন কেন? যে বাড়িতে তারা বেড়ে ওঠে সেই বাড়িতেই একদিন তারা মেহমান হয়ে যায়। উৎসাহ কখনো বাবা মাকে ছাড়া থাকেনি। যেখানেই যেত বাবা মায়ের সাথেই যেত। এই প্রথম গোটা একটা দিন একটা অপরিচিত জায়গায় কাটিয়ে এলো, তাও কিনা সেখানে ওকে সারা জীবনের জন্য থাকতে হবে। কথাটা ভেবেই উৎসার কান্না পেল। বলতে বলতে চোখ বেয়ে পানি পড়ে গেল। উৎসাহ চোখে পানি নিয়ে বারান্দার দিকে এগিয়ে গেল। উৎসার বারান্দা তেমন বড় নয়, তবে ওর মনের মতো। উৎসাহ রকিং চেয়ারে হেলান দিয়ে বসে পড়ল। মেজাজ খারাপ এখন। মেহেরাবকে পেলে ব্যাটার চুল টেনে টাক বানিয়ে ফেলতো। উৎসাহ ঝটপট কল্পনা করে ফেললো মেহেরাবের টাক মুখখানা। কল্পনায় মেহেরাবের চেহারা সুরত দেখে উৎসাহ খিলখিল করে হেসে দিল। তবে অবাক ওরা কাণ্ড, ব্যাটাকে টাক মাথায় হ্যান্ডসাম লাগে। হাসতে হাসতে উৎসার খেয়াল হলো মেহেরাব টাক হয়ে গেলে লোকে তাকে টাকলা ব্যাটার বউ বলবে। তাই প্ল্যান ক্যান্সেল। তবে মেহেরাবকে সামনে পেলে এটা অবশ্যই জিজ্ঞেস করবে। মানুষ পটানো শিখেছে কোথা থেকে? সাধারণত ছেলেরা মেয়ে পটায়, আর এদিকে মেয়েরা এমন ছেলে, মেয়েরা তো এমনিতেই ব্যাটার প্রেমে উষ্টা খায়। এখন ওর বাবা মাও তাকে চোখে হারায়। কি আছে এই লোকের মাঝে উৎসাহ ভেবে পায় না। মেহেরাবকে বকতে বকতে উৎসাহ পাড়ি জমালো অতীতের পাতায়। প্রায় 10 বছর হবে। উৎসাহ তখন ক্লাস 3 কিংবা 4-এ পড়ে। তিয়াস তখন ক্লাস 9-এ। নতুন স্কুলে ভর্তি হয়েছে তিয়াস। নতুন নতুন বন্ধু মহল তার। তাদের মাঝে প্রিয় বন্ধু হলো মেহেরাব। একদিন মেহেরাবকে বাড়ি নিয়ে এসেছিল। উৎসাহ তখন অনেকটা ছোট। মেহেরাব ওদের বাড়ির পাশের ছোট বাগানটা ঘুরে দেখছিল। উৎসাহ সবে স্কুল থেকে ফিরে মেহেরাবকে দেখে ভেবেছে এটা বোধহয় ওর ভাইয়া। দুজনেরই হাইট সেম। পেছন থেকে দেখেও অনেকটা একই রকম। ছোট উৎসাহ লাফিয়ে মেহেরাবকে জড়িয়ে ধরে বলল। ভাইয়া, তুমি এসেছো? আজকে এত তাড়াতাড়ি এলে যে? প্রতিদিন তো বিকেল করে আসো। মেহেরাব পিছু ফিরে ধমক দিয়ে বলেছিল। এই মেয়ে, কে তুমি? যাকে তাকে জড়িয়ে ধরে ভাইয়া ভাইয়া করছো? উৎসাহ মুখ তুলে চাইলো। মানুষটা তো ওর ভাইয়া না। উৎসাহ কান্না পেল, ভ্যা ভ্যা করে কান্না করে দিল। ওর বাবা মা কিংবা ভাই কখনোই ওকে এভাবে ধমক দেয়নি, এভাবে মেহেরাব দিয়েছে। উৎসাহকে কান্না করতে দেখে মেহেরাব ঘাবড়ে গেল, হাঁটু গেড়ে বসে পড়ল। উৎসার গালে হাত রেখে চোখের পানি মুছিয়ে দিয়ে আকুল কণ্ঠে বলল। সরি বিচি, আমি বুঝতে পারিনি। কান্না করে না বাবু। উৎসাহ শুনলে তো? ও ওর মতো কান্না করেই যাচ্ছে। পিচ্চি গোলুমলু বাচ্চাটাকে কান্না করতে দেখে মেহেরাবের মায়া হলো। ও ব্যস্ত হয়ে পড়লো উৎসার কান্না থামাতে।
এর মাঝেই বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো তিয়াস। বোনকে কান্না করতে দেখে ছুটে কাছে এলো, চট করে কোলে তুলে নিল বোনকে, পিঠে হাত বুলিয়ে দিতে দিতে শুধালো, কি হয়েছে আমার বনুর? বনু, কান্না করছিস কেন? কান্না করে না, ভাইয়া এসে গেছে তো। তিয়াসের অনেক ভালোবাসার তার বোন, বোনকে সে অনেক ভালোবাসে। অতটুকু বয়সে নিজের টিফিনের টাকা জমিয়ে বোনের জন্য চকলেট তো কখনো খেলনা নিয়ে এসে ভাইয়ের আদর পেয়ে উৎসাহ আরো জোরে কেঁদে দিল। কান্না করতে করতে বলল, তুমি কোথায় ছিলে ভাইউ? এই ছেলেটা আমাকে বকেছে। মেয়েরাব চোখ রাঙিয়ে তাকিয়ে আছে উৎসার দিকে। উৎসাহ পাত্তাই দিল না। তিয়াস বোনকে সান্ত্বনা দিতে বলল, কান্না করে না বনু, এটাও তোমার একটা ভাইয়া। ভাইয়া বুঝতে না পেরে তোমাকে বকে ফেলেছে, আর কখনো বকবে না। মেয়েরাবের বোধ হয় ভাইয়া সম্বোধন পছন্দ হলো না, নাক মুখ কুঁচকে নিল। সেদিনের পর উৎসার মনে মেয়েরাবের জায়গা পেল অপ্রিয় হিসেবে। সময় কেটে যাচ্ছে বহমান নদীর স্রোতের ন্যায়। দেখতে দেখতে উৎসাহ বড় হচ্ছে, বন্ধু বান্ধবী নিয়ে তার এক আলাদা জগৎ তৈরি হচ্ছে। তবে সেই জগতে কোথাও না কোথাও এক কোণে ঘাপটি মেরে অপ্রিয় রূপে পড়ে আছে মেহেরাব নামক মানুষটা। উৎসার মাঝে মাঝে মনে হয় অপ্রিয় নামটা বোধহয় মেহেরাবের জন্যই তৈরি হয়েছে। না হলে যখনই মানুষটার সাথে দেখা হবে তখনই কোনো না কোনো বিষয়ে দুজনের ঝগড়া হবে, তাও আবার যেন তেন না, একদম মারামারি টাইপ ঝগড়া। দুজন দুজনকে দেখতেই পারে না। ওদের ঝগড়ার বলি পাঠা হয় তিয়াস। শেষে দুজন তিয়াসকে ঝাড়ি দিয়ে দুদিকে চলে যায়, আর মাছ থেকে বেচারা তিয়াস ব্যাককলের মতো দুজনের ঝাড়ি খায়। উৎসাহ অনেকবার চেষ্টা করেছে মেয়েরাবের সাথে ঝগড়া না করার, কিন্তু পারলে তো মেয়েরাব এমন কিছু বলবে বা করবে যে ও ঝগড়া করতে বাধ্য। মাঝে মাঝে উৎসার ইচ্ছে হয় ইট মেরে মেহেরাবের মাথা ফাটিয়ে দিতে, খালি ভাইয়ার বন্ধু হয় সেই খাতিরে কিছু বলতে পারে না, না হয় এতদিনে ব্যাটাকে হসপিটালে পাঠিয়ে ছাড়তো। মেহেরাবকে অপ্রিয়র তালিকায় ফেলার আরও কিছু কারণ আছে। উৎসাহ তখন কিশোরী, ক্লাস 9-এ উঠেছে সবেমাত্র। ওর প্রায় সব বান্ধবীরাই প্রেম করত, একমাত্র ও আর ওর বেস্ট ফ্রেন্ড তানজিলা বাদে। বান্ধবীদের বিভিন্ন অনুভূতির কথা শুনে বেচারি উৎসাহও অবচেতন মনে হতো প্রেম করার কেউ একজন থাকবে যে তাকে উন্মাদের মতো ভালোবাসবে, তার চিন্তায় চিন্তিত থাকবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। কিন্তু ও জানে তিয়াস জানলে খুন করে ফেলবে। তিয়াস এসব পছন্দ করে না, উৎসারও এসব পছন্দ হয় না। কিন্তু কথায় আছে না, সঙ্গদোষে লোহা ভাসে। উৎসার বেলায় কিছুটা তেমনই হলো। সবে কিশোরী বেলায় আবেগের ঠাসা মন, আশেপাশে রঙিন দুনিয়ার সাথে বান্ধবীদের আবেগে রং জং মেশানো কথা, সব কিছুর মাঝে উৎসাহ নিজেকেই ঠিক রাখার চেষ্টা করে যাচ্ছে প্রাণপণ। ও চায় না ওর জন্য ওর বাবা মা ভাই এদের কোনো সম্মানহানি হোক, তাই নিজেকেই যথাসাধ্য সামলে রাখার চেষ্টা করছে। তবে শেষ রক্ষা বুঝি হলো না। শুরুটা ছেলেটাই করেছে। উৎসার এতে বিন্দুমাত্র দোষ নেই। ছেলেটার নাম শাওন। শাওন উৎসার ক্লাসমেট, সাথে ক্লাস টপার। হুট করে শাওন উৎসার অনেক খেয়াল রাখতে শুরু করে দেয়। শাওন ছেলেটা উৎসার খুব ভালো বন্ধু, তাই উৎসাহ তেমন কিছু ভাবেনি, ভেবেছে ফ্রেন্ড হিসেবে ওকে ট্রিট করেছে। ক্লাসে উৎসার কোনো সমস্যা হলে শাওন এসে পাশে দাঁড়ায়। কোনো পড়া বুঝতে সমস্যা হলে নিচে উদ্যোগে উৎসাকে ডেকে নিয়ে পড়া বুঝিয়ে দিত। উৎসাহ কখনো শাওনকে নিয়ে কিছু ভাবেনি, বন্ধু হিসেবে এতটুকু করতে পারে স্বাভাবিক। এমনই একদিন উৎসাহ আর তার সব বান্ধবীরা মিলে গল্প করছে। এর মাঝে হুট করে শান্তা বলে উঠল, তোরা কিছুদিন ধরে একটা জিনিস খেয়াল করেছিস? সবার উৎসুক হয়ে তাকিয়ে আছে। শান্তা কি বোঝাতে চাইছে কেউ বুঝতে পারছে না। ওর কথার মানে বুঝতে না পেরে তানজিলা ধমক দিয়ে বলল, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বল। শান্তা আস্তে করে বলল, ইদানিং আমি একটা বিষয় খেয়াল করলাম। শাওন কয়েকদিন যাবৎ তুষার দিকে পিছনে ঘুরঘুর করছে, নিজে থেকে এসে ওষার হেল্প করছে, ক্লাস টাইমে ওষার দিকে তাকিয়ে চুপি মুচকি মুচকি হাসে। কাহিনী তো কিছু একটা আছে, তাই না? সবাই ওর কথার সাথে তাল দিয়ে আরেকজন বলল। শান্তা ফের বলল, আমার মনে হয় শাওন ওষাকে পছন্দ করে। সবাই সহমত পোষণ করলো। বিরোধিতা করে উঠল উৎসাহ, বলল, তোরা ভুল ভাবছিস, এমন কিছুই না, ও শুধু বন্ধু হিসেবে ট্রিট করে। শান্তা এক প্রকার গ্যারান্টি দিয়ে বলল, শুনে রাখ, আগামী 1 সপ্তাহের মাঝে শাওন যদি তোকে প্রপোজ না করে তাহলে আমি আমার নাম বদলে রাখবো। ঠিক আছে, দেখা যাক। শাওনের এমন কেয়ারিং আচরণ জহিরি রইল।
উৎসাহ বিরক্ত হয়ে উঠেছে ওর আচরণে, কিন্তু কিছু বলতে পারছে না। একে তো ভালো বন্ধু, তার উপর ক্লাস টপার। উৎসাহ চায় না কোনো ঝামেলায় জড়াতে, তাই নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করছিল। একদিন বিকেলবেলা উৎসাহ আর ওর বান্ধবীরা কোচিং করে একসাথে ফিরছিল। সবাই একসাথে গল্প করতে করতে আসছে। রাস্তার এক পাশ দিয়ে অপর পাশ দিয়ে হেঁটে আসছে শাওন। এসে থামলো উৎসাহ বরাবর। উৎসাহ হঠাৎ কাউকে সামনে দাঁড়িয়ে দেখে চমকে গেল। বান্ধবীদের সাথে কথায় মশগুল থাকায় বেচারি খেয়ালও করেনি। চমকে গেলেও নিজেকে সামলে নিল। যখন খেয়াল করলো মানুষটা শাওন, তখন শুকনো ঢোক গেল। উৎসার এক ফ্রেন্ড জিজ্ঞেস করে বসলো। ছেলেটা মুখ খুলল। হ্যাঁ, উৎসার সাথে কিছু কথা ছিল। উৎসার উদ্দেশ্যে বলল, উৎসা একটু মাঠের পাশটায় আসবে, কথা ছিল। উৎসাহ যেতে চাইলো না, বারবার নাকচ করলো। এলাকার চারপাশে তিয়াস বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় দিয়ে থাকে, দেখতে পেলে খুন করে ফেলবে। তিয়াস যেমন ভাই হিসেবে আদর করতে পারে, তেমন উল্টোপাল্টা দেখলে মায়েরও দিতে পারে। বান্ধবীরা জোরাজোরি করছে, উৎসাহ বারবার বলছে ও যাবে না। আমি বেশি সময় নিব না, জাস্ট 2 মিনিট। শান্তা বলল। 2 মিনিটই তো, ইয়ার সমস্যা কোথায়? উৎসাহ চেয়েও ওদের বোঝাতে পারলো না ওর মনের অবস্থা। অগত্যা বেচারি গেল। মাঠের এক পাশে উৎসাহ আর মেহরাব, মাঠের অন্য পাশে ওদের থেকে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ালো উৎসার সকল বান্ধবীরা। আচমকা শাওন একটু হাঁটু গেড়ে বসে পড়লো উৎসার সামনে। উৎসাহ চমকে গেল, চমকিত নয়নে সরে গেল দুপা। শাওন বলা শুরু করলো। আমার তোকে অনেক ভালো লাগে উৎসা, বন্ধু হিসাবে না, বন্ধুত্বের বাইরেও আমি তোকে নিয়ে কিছু ফিল করি। তোর জন্য সবসময় মনের কোণে সফট কর্নার বিরাজ করে। তুই আমাকে পছন্দ করিস? উইল ইউ বি মাইন গার্লফ্রেন্ড? উৎসাহ কিছু না বলে সরে যেতে নিল। ওর মনের মাঝে কু গাইছে, ভয়ে হাত পা শিরশির করছে, হৃদস্পন্দন বেড়ে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই বুঝি বেচারি ফিট খেলো বলে। এরই মাঝে সাই সাই করে কতগুলো বাইক ঢুকলো মাঠে। একটা বাইক এসে থামলো ওদের সামনে। ছেলেগুলো হেলমেট পরা থাকায় উৎসাহ চিনতে পারলো না। আস্তে আস্তে পিছিয়ে যেতে নিল। পিছনে বাইক থেকে নেমে এলো একটা ছেলে, মাথা থেকে হেলমেট খুললো। ছেলেটার চেহারা দেখে উৎসার প্রাণ পাখি উড়ে যাওয়ার জোগাড়। ছেলেটা এগিয়ে গিয়ে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল শাওনের গালে। হেসিয়ে বলল, নাক টিপলে এখনো দুধ বের হবে। ছেড়ে এসেছে প্রেম করতে, এখনো দুধের দাঁত পড়েনি, মেয়ে পটানো শুরু করেছিস। দাঁড়া, আজ তোর ব্যবস্থা করছি। এমন হাল করব, এরপর মেয়েদের দিকে তাকাতেও ভয় পাবি। বন্ধুদের কিছু একটা ইশারা করে তির্যক দৃষ্টি নিক্ষেপ করলো উৎসার পানে। ওই এক চাহনিতেই কি হলো উৎসাহ জানে না। ঘোরের মাঝে চলে গেল। ছেলেটা এগিয়ে এসে ঠাস করে ওকে একখানা চর বসিয়ে দিল। এক চরে উৎসাহ ঢলে পড়লো। সাইডে হেলে পড়ে যেতে নিলে ছেলেটা বাহু হেলিয়ে ধরে ফেললো উৎসাহকে, নিজের সাথে আগলে নিল অবেশে। বাকিদের শাওনের খবর নিতে বলে এগিয়ে গেল বাইকের দিকে। সেই এক চরের ভারে উৎসাহ অজ্ঞান ছিল দীর্ঘ 5 ঘন্টা। মেয়ের এমন হলে অবস্থা দেখে তনয়া বেগমের থেকে উজ্জ্বল সাহেব বেশি চিন্তিত। 2 মিনিট পর পর বলছেন ডক্টরের কাছে নিলে হয় না। মেয়েটার হঠাৎ কি হলো কে জানে, অজ্ঞান হয়ে গেল কিভাবে। তিয়াস টিকতে না পেরে ডক্টরকে কল করলো। উজ্জ্বল সাহেব মেয়ের পাশে থেকে সরছেই না। ডক্টর এলো খানিক বাদে। উৎসাহকে ভালো করে চেক করে বলল, গুরুতর কিছুই হয়নি, টেনশন করার কিছুই নেই। কোনো কিছু দেখে ভয় পেয়েছে, তাই অজ্ঞান হয়ে গেছে। উজ্জ্বল সাহেব উৎকণ্ঠিত হয়ে শুধালেন, তাহলে গালের ওই দাগ? কেউ জোরে থাপ্পড় দিয়েছে বোধহয়, তাই গাল লাল হয়ে গেছে। মেয়েরা ঢোক গেল। উৎসার উজ্জ্বল শ্যামলা বর্ণ গালে রক্তিম বর্ণ ধারণ করেছে। গালে স্পষ্ট 5 আঙুলের ছাপ পড়ে গেছে। উৎসাহ অবচেতন হয়ে শুয়েছে বিছানায়। মেহরাবের মনে মনে গিল্টি ফিল হচ্ছে। এতটা জোরে মারা উচিত হয়নি, বাচ্চা মেয়ে, বুঝে শুনে মারা উচিত ছিল। মুহূর্তে ব্যবধানে বিড়বিড় করে বলে উঠল, মেরেছি, বেশ করেছি। এইটুকু বয়সে প্রেম করা শখ জেগেছে, তাই না? ওই শখ যদি ভেঙে গুঁড়ো গুঁড়ো না করেছি, তাহলে আমার নাম মেহরাব না। উৎসার জ্ঞান ফিরল রাত 9:30 নাগাদ। পিট করে চোখ খুলে নিজের অবস্থান জানার চেষ্টা করলো। নিজেকে নিজের বিছানায় পেয়ে স্বস্তির শ্বাস ফেললো। আশেপাশে বাবা মা ভাই দাঁড়িয়েছে। পুরো রুমে চোখ বুলাতে নজর এলো মেহরাবকে। ব্যাটা বুকে হাত গুজে অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে আছে। মেহরাবকে দেখে বিকেলের ঘটনা মনে পড়ে গেল। মেহরাব কি বাসায় বলে দিয়েছে? উজ্জ্বল সাহেব মেয়েকে চোখ খুলতে দেখে জিজ্ঞাসা করলো, এখন কেমন লাগছে মা? শরীর বেশি খারাপ করছে? উৎসাহ মাথা নেড়ে নাকচ করলো। উজ্জ্বল সাহেব হাঁক ছাড়লেন তনয়া বেগমকে। তাড়াতাড়ি যাও, আমার মেয়ের জন্য খাবার নিয়ে এসো। তনয়া বেগম খাবার আনতে চলে গেলেন। তিয়াস এগিয়ে এসে উৎসার মাথায়
চাপড় মেরে বলল, 5 ঘন্টা অজ্ঞান থেকে যা খেল দেখালি বোন, দাঁড়িয়ে থাকতে থাকতে কোমর ধরে গেছে। আমি গেলাম বিছানায় গায়ে এলিয়ে দিতে। তিয়াসও চলে গেল। উজ্জ্বল সাহেব বলল, তুই একটু রেস্ট নে মা, আমি তোর পছন্দের খাবার নিয়ে আসছি। একে একে সবাই চলে গেল। রুমে শুধু উৎসাহ আর মেয়েরাব। উৎসাহ এতক্ষণে বুঝে গেছে মেয়েরাব এখনো কিছুই বলেনি। বললো এতক্ষণে সবার রিয়াকশন এমন হতো না। উৎসাহ মনে মনে কিছুটা খুশি হলো, তবে ওর খুশি বেশিক্ষণ টিকলো না। মেয়েরাব এগিয়ে এলো। মেয়েরাবকে এগিয়ে আসতে দেখে উৎসাহ ঘাবড়ে গেল। সবাই চলে গেলে এই ব্যাটা রয়ে গেছে কি করতে? একটা থাপ্পড় দিয়ে শান্তি হয়নি, নাকি এখনো আরো থাপ্পড় দেওয়া বাকি রয়ে গেছে? উৎসাহ কিছুই বুঝতে পারলো না। মেয়েরাব কাছে এসে পাশে বসলো। বেশি খুশি হয়ে লাভ নেই, আমার কথা না শুনে চললে সবাইকে বলে দেব। আপনার কথা শুনবো মানে? মানে এখন থেকে আমি যা বলবো তোমাকে সেগুলো শুনে চলতে হবে, না হয় সোজা গিয়ে তিয়াসকে তোমার বোনের কাহিনী শুনিয়ে আসবো। তিয়াসও শুনুক তার বোনের কুকীর্তির কাহিনী। উৎসাহ আতকে উঠে বলল, না 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 না, ভাইয়ার কাছে কিছু বলবেন না প্লিজ। আমি আপনার কথা মেনে চলবো, তাও কাউকে কিছু বলবেন না। মেহরাব উৎসার গাল টেনে বলল, গুড গার্ল, এখন থেকে সব সময় ছেলেদের থেকে 10 হাত দূরে থাকবে। ভুলেও যদি তোমাকে ছেলেদের আশেপাশে দেখি তাহলে খবর আছে। উৎসাহ এক ভ্রু উঁচু করে বলল। কি করবেন শুনি? মেহরাব আচমকা ঝুঁকে এলো উৎসার দিকে। উৎসাহ ভয়ে পিছনে বিছানার বোর্ডের সাথে মিশে গেছে। মেহরাব উৎসার ওষ্ঠের পানে নজর রেখে ঠোঁট কামড়ে নেশালো কণ্ঠে বলল, কি করব? যখন করব তখনই লাইভ দেখতে প্লাস ফিল করতে পারবে। তবে ভালো কিছু করব না সেটা জেনে রাখো। মাঝে কেটে গেল 2 দিন। উৎসাহ এই 2 দিন স্কুলে যায়নি। উজ্জ্বল সাহেব মেয়েকে যেতে দেয়নি, এমনকি বাড়ির বাইরেও বের হতে দেয়নি। 3 দিনের মাথায় উৎসাহ স্কুলে এসেছে। ওকে দেখে তানজিলা দৌড়ে এলো, কাছে এসে জড়িয়ে ধরে বলল, দোস্ত, তুই সুস্থ আছিস? এই 2 দিন এলি না যে? উৎসাহ হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আব্বু আসতে দেয়নি রে, বলেছে একদম সুস্থ না হওয়া অবধি বাড়ির বাইরে কোথাও যাওয়ার নিষেধ। ও আচ্ছা। উৎসাহ উৎসুক হয়ে পুরো ক্লাসে নজর বুলালো, কাউকে খুঁজছে হয়তো, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে না পেয়ে শেষে জিজ্ঞাসা করেই বসলো, সাউন্ড কইরে? ওকে তো দেখছি না। তানজিলা শুকনো ঢোক গিলল। অতঃপর উৎসাহকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে মাঠের এক কোনায় এলো। ফিসফিসিয়ে বলল, তুই তো সেদিন অজ্ঞান হয়ে গিয়েছিলি, তাই কিছুই জানিস না। উৎসাহ কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো। কেন, কি হয়েছে? তানজিলা বলা শুরু করলো, সেদিন তোকে বাসায় দিয়ে 10 মিনিটের মাঝে মেহরাব ভাই মাঠে আসে। আমাদের ভয়ে একপাশে জড়ো হয়ে থাকতে দেখে আমাদের দিকে এগিয়ে আসে। অতঃপর গম্ভীর কণ্ঠে বলল, আমি যেটা জিজ্ঞেস করব তার সোজা উত্তর দিবে, না হয় এক একটার বাড়িতে এমন বিচার দিব বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে যাবে। আমরা ভাইয়ের কথায় ভয় পেয়ে গিয়েছিলাম। সবার মুখেই ভীতি। ভাইয়া ফের জিজ্ঞেস করেছিল, উৎসাহ কি ছেলেটাকে পছন্দ করে? আমরা একে অপরের মুখ চাওয়াচাই করছি। মেহরাব ভাই ধমক দিয়ে বলল, সত্যি কথা বলবে, মিথ্যা বললে খবর আছে। শান্তা মিনমিন করে বলল, না ভাইয়া, উষাকে বন্ধু হিসাবেই দেখে। ও আসতে চাইছিল না, আমরাই ওকে জোর করে এখানে নিয়ে এসেছি। এতে ওর কোনো দোষ নেই। মেহরাব ভাই বিড়বিড় করে বলেছিল। তাহলে এ যাত্রায় বেঁচে গেল। এরপর আমাদের উদ্দেশ্যে বলল, তারপর এইসব বিষয়ে ওকে আর জোর করলে তোমাদের খবর আছে। এখন সুরসুর করে সবাই বাড়ি চলে যাবে, কাউকে যেন এদিক ওদিক না দেখি। সবাই মাথা নেড়ে সায় জানালো। আমরা চলে আসতে নিব এমন সময় পিছন থেকে বলে উঠল, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। উৎসাহ চলে এসেছিল। পরের দিন স্কুলে এসে শুনি শাওন হসপিটালে ভর্তি। ওর অবস্থা অনেকটাই খারাপ। তানজিলা থামলো। উৎসার গায়ে কাটা দিয়ে উঠল। এই সামান্য একটা কারণে মেহরাব ছেলেটাকে এভাবে মারতে পারলো? একটা মানুষ আর একটা মানুষকে পছন্দ করতেই পারে, এখানে দোষের তো কিছু নেই, তাই বলে এভাবে আঘাত করবে? উৎসার মনে মেহরাবের প্রতি ক্ষোভ জন্ম নিল। ছাড়বে না ও মেহরাবকে। মেহরাবকে জবাব দিতে হবে ও কেন শাওনকে মেরেছে। শাওন ওর কী ক্ষতি করেছে যার জন্য ছেলেটাকে এভাবে মেরেছে? সেদিন বিকেলে মেহরাব সেই মাঠে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিল। উৎসাহ আর তানজিলা কোচিং শেষে ওই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিল।
মাঠে মেহরাবকে দেখে উৎসার মাথা গরম হয়ে গেল। এগিয়ে যেতে নিল কাছে। তানজিলা ওর হাত ধরে আটকে দিয়ে বলল, কোথায় যাচ্ছিস? গুন্ডাটার কাছে। কি ভেবেছে উনি? ওনার যা ইচ্ছে তাই করবে, সব ওনার মর্জি মতন চলবে। মানুষের অনুভূতির কোনো দাম নেই ওনার কাছে। উনি কিভাবে পারলো শাওনকে এভাবে মারতে? ছেলেটার যদি উল্টাপাল্টা কিছু হয়ে যেত তাহলে? ওনাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আমাকে শাসন করার জন্য আমার বাবা মা ওনাকে রাখেনি। আমার বাবা মা ভাই আছে আমাকে শাসন করার জন্য। তুই যাস না ইয়ার, ওখানে কত মানুষ দেখেছিস। আমি যাব মানে যাবই। তুই আমার হাত ছাড়। তানজিলার হাত ঝাড়া দিয়ে এগিয়ে গেল উৎসা। মেহরাবের কাছে যেয়ে ঠাস করে চর বসিয়ে দিল ওর গালে। মেহরাব সহ সকলে চমকে উঠল। উৎসা রেগে রণমূর্তির রূপ ধারণ করেছে। মেহরাব কোনো কথা বলল না, আর না কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলো। চুপচাপ তাকিয়ে উৎসার কাণ্ড দেখতে থাকলো। পাশে থাকা একটা ছেলে এগিয়ে আসতে নিলে ওকে হাতের ইশারায় বাধা দিল। ও দেখতে চায় উৎসা কি করতে চাচ্ছে। উৎসা মেহরাবের শার্টের কলার ধরে রাগে কণ্ঠে বলে উঠল, কি পেয়েছেন কি আপনি? আমার বাবা মা আমার দায়িত্ব সব আপনার হাতে তুলে দিয়েছে, নাকি আমাকে দেখে রাখতে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে? সমস্যা কি আপনার? কাল ওকে থাপ্পড় দিয়েছেন, এতটুকু কি ইনাফ ছিল না? ছেলেটাকে এত মারার কি দরকার ছিল? আমি আপনাকে কিছু বলিনি, বলেছি ওকে মারতে? আপনি কেন ওকে এত মেরেছেন? আপনার অনুভূতি আর বাকিদেরটা ছেলে খেলা। একটা মানুষ অপর একজন মানুষকে পছন্দ করতেই পারে, তাতে দোষ তো কিছু নেই। ও বাড়াবাড়ি করলে আমি আমার বাবা মাকে জানাবো বা আমার ভাইকে জানাবো। আপনি এতে হস্তক্ষেপ করার কে? শুধুমাত্র আমার ভাইয়ের বন্ধু, আমার কেউ না। যদিও ধরে নেই ও ভুল করেছে, তাই বলে এভাবে মারবেন? কি হলো, কথা বলছেন না কেন? উত্তর নেই। বলা শেষ নাকি এখনো বাকি আছে? আমি আমার প্রশ্নের উত্তর চাই। মেহরাবের ঘাড়তেরা উত্তর, এই মেহরাব মির্জা কাউকে কৈফিয়ত দেয় না, আর না দেবে। এখন ভালোই ভালোই বাড়ি যাও, না হয় তোমার ভাইকে জানাতে আমার সময় লাগবে না যে তার বোন পড়তে গিয়ে প্রেম করে বেড়ায়। উৎসা প্রতি উত্তর করলো, কি জানাবেন জানান। আমি তো ওর সাথে প্রেম করতে যাইনি যে ভয় পাবো। ভয় পাওয়ার মতন মেয়ে আমি না। তাই ভয় যদি দেখাতেই হয় তাহলে অন্য কাউকে দেখান, আমাকে না, বুঝেছেন? মেহরাবের শান্ত কণ্ঠ। এখন বাসায় যাও। উৎসা এখনো রাগে ফোঁস করছে। ইচ্ছে করছে মেহরাবকে খুন করে ফেলতে। রাগে নাকের পাটা ফুলে আছে, মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে। উৎসা ফোঁস করতে করতে মেহরাবের সামনে থেকে চলে আসতে নিলে আসার সময় জোরে বলে এলো, আজ তো একটা গুন্ডা। মেহরাব শুনলো, তবে প্রতি উত্তর করলো না। মেহরাবের সকল বন্ধু অবাক হলো। একটা পুচকে মেয়ে এসে মেহরাবকে থাপ্পড় মারলো, তার কলার ধরে এত কথা শোনালো, তাও ও এত শান্ত কিভাবে? এতক্ষণে তো লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলার কথা, কিন্তু তেমন কিছু হলো না। দেখে সবাই অবাক হলো। অবাক হয়ে তাকালো মেহরাবের দিকে। ওর ভাবভঙ্গি একদম স্বাভাবিক। একটু আগে যে এত কিছু ঘটে গেছে কে বলবে? সেদিনের পর থেকে উৎসাহ আরও বেশি মেহরাবকে দেখতে পারে না। মেহরাব যেন ওর চোখের বিষ হয়ে উঠেছে ধীরে ধীরে। মেহরাব সারাদিন এলাকায় মারামারি গুন্ডাগিরি করে বেড়াতো। পুরো এলাকা যেন ওর আয়ত্তে চলতো। মেহরাবের এই স্বভাবগুলো উৎসার একদম পছন্দ না। সেই থেকে পার্মানেন্টলি অপ্রিয় নামটা মেহরাবের হলো। উৎসাহ বেরিয়ে এলো অতীতের পাতা থেকে। ঘড়ির কাঁটায় 8টা বাজে। এতক্ষণ হয়ে গেল আর কেউ ওকে একটা ডাকও দিল না। এতটাই পর হয়ে গেছে উৎসাহ তাদের কাছে। নাকের পাটা ফুলিয়ে বলল, যেখানে আমায় পাত্তা দেওয়া হয় না সেখানে আর আসবো না। অতঃপর আবার ডুব দিল অতীতের পাতায়। দিন 15 লেগেছিল শাওনের ঠিক হতে। সুস্থ হয়ে ক্লাসে এসেই সোজা উৎসার কাছে এসেছে। এক প্রকার পায়ে পড়ে বলেছিল, উৎসাহ বোন আমার, তুই আমার বোন লাগিস। আমি তোকে বোনের চোখে দেখি। বোন আমায় মাফ করে দে। আমি আর এই জীবনে তোকে উল্টাপাল্টা কিছু বলবো না। তুই আমার বোন লাগিস, একদম আপন বোন। উৎসাহ বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল। হঠাৎ শাওনের কথা শুনে ওর দিকে তাকালো। উৎসার এক বান্ধবী বলেই বসলো। শাওন মিনমিনে স্বরে বলল, তখন আমার মতিভ্রম হয়েছিল, তাই বলেছিলাম। এখন সজ্ঞানে বলছি উৎসাহ আমার বোন। ওকে আমি বোনের নজরেই দেখি। উৎসাহ বাদে বাকিরা হেসে দিল। উৎসাহ ওদের হাসি দেখে বিরক্ত হলো। শাওন যে কথাগুলো এমনি এমনি বলেছে
না, সেটা উৎসাহ ভালো করেই জানে। এসব নিশ্চয়ই মেহেরাবের শিখিয়ে দেওয়া বলে উৎসাহ মুখ খুলল। ঠিক আছে, এখন তুমি যা। শাওন চলে গেল। সবাই উৎসার দিকে তাকালো। হঠাৎ সবার একসাথে ওর দিকে তাকানোয় বেচারি ভরকে গেল। শাওন বাকিদের উদ্দেশ্যে বলল, কিছু বুঝতে পারছিস তোরা?